উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মৌলিক ধ্যান ধারণা। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের উপযোগিতা। প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের প্রয়োজনীয়তা, উপযোগিতা বা গুরুত্বগুলির বর্ণনা দাও। আমরা যে সমস্ত বিষয় নিয়েই পড়াশোনা করি না কেন, সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার মেন উদ্দেশ্য হলো যে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা বা গবেষণা করে আমরা যে তথ্য বা তত্ত্বগুলো জানতে পারবো, সেগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করে নিজেদের এবং টোটাল মানব সমাজের উন্নতি ঘটানো। এবার প্রশ্ন উঠতে পারে যে উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে বা উচ্চশিক্ষায় একটা স্বতন্ত্র শাখা হিসেবে আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কেন পড়াশোনা বা গবেষণা করব? কারণ আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে মূলত রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় সংগঠনগুলোর সম্পর্ক। এই পুরো বিষয়টাই আগেকার দিনে ছিল রাজরাজাদের বিষয়, আর বর্তমানকালে মন্ত্রীসন্ত্রীদের বিষয়। তাই যারা রাজনীতিবিদ নয়, তারা কেন এই বিষয়টা নিয়ে পড়াশোনা করবে বা গবেষণা করবে? আপাতদৃষ্টিতে আন্তর্জাতিক সম্পর্ক এটা মনে হলেও যে আপাতদৃষ্টিতে এটা মনে হলেও যে আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাজনীতির বিষয়, বাস্তবে আন্তর্জাতিক সম্পর্ক আমাদের জীবনের বা সমাজ জীবনের প্রত্যেকটা দিককে বিভিন্নভাবে প্রভাবিত করে। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। যেমন আমরা জানি কিছুদিন আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। তার ফলে যেহেতু রাশিয়া গাড়ি এবং জ্বালানির মেন সাপ্লায়ার বা মেন রপ্তানিকারক দেশ, তার জন্য রাশিয়ার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক খারাপ হলে তার প্রভাব বিশ্বে জ্বালানির দামের ক্ষেত্রে হয়। যখনই রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে, বিশ্বের কিছু দেশ এই ধারণার বশবর্তী হয় যে, বা এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, ধরতে গেলে বিভিন্ন ধরনের ধারণায় বিভক্ত, বিশ্বের কিছু রাষ্ট্রের এই ধারণা হয় যে রাশিয়া ইউক্রেনের ওপর অযৌক্তিকভাবে আক্রমণ করেছে, আর যেহেতু অযৌক্তিকভাবে কেউ যুদ্ধ স্টার্ট করেছে, তাই তারা সেই দেশের প্রোডাক্টকে ব্যান করে বা রাশিয়ান প্রোডাক্টের ওপর, রাশিয়ান রপ্তানিকৃত দ্রব্যের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার ফলে যেহেতু রাশিয়া জ্বালানির মেন সাপ্লায়ার বা মেন রপ্তানিকারক, এই নিষেধাজ্ঞাগুলির ফলে জ্বালানির দাম বেড়ে যায়। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞাগুলোর ফলে এরকমও কিছু মিডল দেশ সামনে চলে আসে, যেই দেশগুলো রাশিয়ার থেকে তাদের প্রোডাক্ট কেনে, এবং যে দেশগুলোতে রাশিয়ান প্রোডাক্ট সেই ব্যান বা নিষেধ করা রয়েছে যে সমস্ত দেশে রাশিয়ান প্রোডাক্টের ওপর, সেই দেশগুলোতে রাশিয়ার থেকে কেনা রাশিয়ান প্রোডাক্টগুলোকে নিজেদের নামে বিক্রি করে অর্থনৈতিকভাবে উন্নত হয়। অর্থাৎ এই একটা ঘটনার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে দূরের কোনো দুটো দেশের মধ্যে লড়াই, যেটাকে আমরা আঞ্চলিক লড়াই বলতে পারি, তাদের আঞ্চলিক একটা লড়াই পুরো বিশ্বে অর্থনৈতিকভাবে আলোড়ন ফেলে দিয়েছিল। কোনো কোনো দেশে জ্বালানির দাম বেড়ে গেল, আবার কোনো কোনো দেশ রাশিয়ার থেকে জ্বালানি কিনে অন্য দেশকে সাপ্লাই করে নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারল। শুধু তাই নয়, এরকম আরও বহু ক্ষেত্র আছে। যেমন সাম্প্রতিককালে চীন আর আমেরিকার মধ্যে একটা আন্তর্জাতিক বাজার দখলের লড়াই চলছিল। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা চাইনিজ প্রোডাক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করে, নিজেদের দেশে নিষেধাজ্ঞা জারি করে। এরপর চীন এমন কিছু ইনফরমেশন শেয়ার করে, মূলত চীন এই ইনফরমেশন শেয়ার করেছিল যে আমেরিকান যত কোম্পানির প্রোডাক্টগুলো আছে সেগুলোর মেন ম্যানুফ্যাকচারার বা মেন কারখানাটা চায়নাতেই অবস্থিত। অর্থাৎ আমেরিকান বড় বড় ব্র্যান্ডগুলো
চাইনিজ প্রোডাক্টকে নিয়েই নিজেদের ব্র্যান্ডের লোগো লাগিয়ে সেগুলোকে মার্কেটে বেশি দামে বিক্রি করে। এই ইনফরমেশন চীন বিশ্বের সঙ্গে শেয়ার করার পর মার্কিন সেই সমস্ত ব্র্যান্ড ভ্যালু কমে যায়। অর্থাৎ সেই ব্র্যান্ডগুলোর যারা কিনতো তারা যে সামাজিক স্ট্যাটাসের পরিচয় দিত, সেই স্ট্যাটাসটা আর বহন করতে পারে না ওই ব্র্যান্ডগুলোর দাম কমে যায় এবং ওই ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট আর কেউ নিতে পারে না। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বিশ্বের কোনো একটা দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে সমগ্র বিশ্বের সামাজিক পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। যেমন আগেকার দিনে, মানে এই ঘটনার আগে যারা আমেরিকান ব্র্যান্ড নিয়ে ঘুরতো বা আমেরিকান ওই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে কিনতো, তারা এটা ভাবতো যে সমাজে তাদের মান খুব উচ্চ, তারা ভালো জিনিস ব্যবহার করছে। যেই ধারণাটা ওই একটা নিষেধাজ্ঞার ফলে চীনের প্রত্যুত্তরে ইনফরমেশন শেয়ার করার ফলে ওই ব্র্যান্ডের ভ্যালুটা এমন কমে গেল যে মানুষের সামাজিক জীবন প্রভাবিত হয়ে গেল। ঠিক তেমনই WHO সঙ্গে ভারত হাত মিলিয়ে বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশে করোনার ভ্যাকসিন দেওয়ার ফলে বহু মানুষের জীবন এই আন্তর্জাতিক সহযোগিতার ফলে বেঁচে গেল। আবার এই রকমই ভারত তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল, সেখানে সাহায্য পাঠানোর ফলে তুর্কির মানুষের সুবিধা হলো। তাই বলা যেতে পারে যে এখনকার দিনে আন্তর্জাতিক সম্পর্ক শুধু আর রাজনৈতিক বিষয়ে কেন্দ্রিক নয়, এটি আর্থসামাজিক এবং অন্যান্য বিভিন্ন প্রেক্ষাপটেও সমানভাবে গুরুত্বপূর্ণ। উত্তরটা শুরু করছি। ভূমিকা। আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরশীলতা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। এখন কোনোভাবেই এক দেশ অন্য দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে অদৃশ্য জালে জড়িয়ে রয়েছে। যেমন একদিকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যকার আঞ্চলিক যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানির দাম উড়েছে আকাশছোঁয়া, অন্যদিকে তেমনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO নেতৃত্বে কোভিড ভ্যাকসিনের বন্টন বাঁচিয়েছে কোটি কোটি মানুষের জীবন। ফলে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এতটাই সম্প্রসারিত আর জটিল হয়ে উঠেছে যে এই বিষয়টির বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন প্রতিনিয়ত আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গুরুত্ব। স্বতন্ত্র সমাজবিজ্ঞান হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের প্রধান কয়েকটি উপযোগিতা ও প্রয়োজনীয়তা হল: 1. বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়ক। বর্তমানকালের জটিল আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে এবং ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ববিদ্বেষ ও সংঘাত কমায় এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে উৎসাহ দেয়। এর ফলেই শক্তির ভারসাম্য রক্ষা ও আন্তর্জাতিক স্তরে শান্তি রক্ষা করা সম্ভব হয়। যেমন আন্তর্জাতিক আদালত রাষ্ট্রগুলির বিরোধ নিষ্পত্তির প্রধান কেন্দ্র, আবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন হল সংঘাত পরবর্তী ধাপের শান্তি রক্ষা ও পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার একটি স্পষ্ট নিদর্শন। আজকের দিনে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক মঞ্চটা খুবই জটিল। কোন দেশের সঙ্গে কোন দেশের কী সম্পর্ক বা টোটাল আন্তর্জাতিক পরিস্থিতিটা কী, সেটা বুঝে ওঠা খুবই যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ততটাই কঠিন। তাই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে যদি বেসিক নলেজ থাকে, তাহলে আমরা বিশ্বে চলা প্রত্যেকটা ঘটনার কার্য এবং কারণ সম্পর্কটা বুঝতে পারব এবং যদি সেই ঘটনাগুলো খারাপ হয় তাহলে সেটা প্রতিরোধেরও ব্যবস্থা করতে পারব। তাই বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতি বা বর্তমানকালে আন্তর্জাতিক মঞ্চটা ঠিক কীরকম, আন্তর্জাতিক প্রাঙ্গণটা ঠিক কীরকমভাবে সাজানো, সেটা বুঝলে পরে আমরা প্রত্যেকটা দেশের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারবো এবং সেই রকম বুঝে শুনে যদি আমরা সেই সমস্ত দেশের সঙ্গে ডিল করি, তাহলে
রাষ্ট্রগুলির পরস্পরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ববিদ্বেষ বা সংঘাত কমে আসবে এবং দুজনের পরিস্থিতি বুঝে বা প্রত্যেকের পরিস্থিতি বুঝে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বিরোধের নিষ্পত্তি করতে পারব। যদি আন্তর্জাতিক ফিল্ডে এইভাবে বিরোধের নিষ্পত্তি হয় তাহলে শক্তির ভারসাম্য রক্ষা পাবে, এবং শক্তির ভারসাম্য রক্ষা মানে কোনো একটা দেশ বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে না। যদি সে বেশি শক্তিশালী হয়ে ওঠে বা কোনো একটা দেশ যদি অন্য দেশের ওপর অত্যাচার করে, কোনো শক্তিশালী দেশ দুর্বল দেশের ওপর অত্যাচার করে, তাহলে বাকি দেশগুলো সেই দুর্বল দেশকে সহায়তা করবে। এক্ষুনি আমি বললাম যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময় অনেক দেশের মনে হয়েছে যে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে। এই যে এবার ধরে নিতে পারো ইউক্রেন একটু অপেক্ষাকৃত দুর্বল দেশ এবং রাশিয়া বড় দেশ, সেই হিসেবে সবাই ইউক্রেনের সাহায্য করার জন্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে পিছিয়ে ফেলতে চাইলো এবং নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়ান প্রোডাক্টের ওপর। এতে রাশিয়া খানিকটা ক্ষতিগ্রস্ত হলো। এইভাবে প্রত্যেকে সহযোগিতা করে শক্তির ভারসাম্য রক্ষা করে, মানে রাশিয়া বেশি শক্তিশালী ইউক্রেনের থেকে হলে কি হবে, রাশিয়া বাকি বিশ্বের থেকে তো একা বেশি শক্তিশালী হতে পারে না। এইভাবে সমগ্র আন্তর্জাতিক মঞ্চে শক্তির একটা ভারসাম্য রক্ষিত হয়, আর তার ফলেই যুদ্ধ বন্ধ করা, কারণ রাশিয়াও ভয় পেয়ে গেল যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই যুদ্ধ বন্ধ করতে সে বাধ্য হবে। এইভাবে যুদ্ধ বন্ধ করে শান্তি রক্ষা করা সম্ভব হয়। এরকম বহু ছোটোখাটো ডিসপিউট বা দ্বন্দ্ববিদ্বেষ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আবার যদি কোনো জায়গায় এত আন্তর্জাতিক আদালত থাকা সত্ত্বেও বা বিরোধ নিষ্পত্তি হওয়া সত্ত্বেও বা কোনো চুক্তি হওয়া সত্ত্বেও আলটিমেটলি যুদ্ধ হয়ে যায়, তাহলে সেই যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তীকালে শান্তি রক্ষা করা ও ওই দেশগুলোর পুনর্গঠনের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বা মিশনগুলি সহায়তা করে, যার ফলে যুদ্ধের প্রভাব খানিকটা হলেও কমিয়ে ফেলা সম্ভব হয়। এইভাবে শক্তির ভারসাম্য রক্ষা করে, ভুল বোঝাবুঝি দূর করিয়ে, সংঘাতকে একটা ফর্মাল ওয়েতে বা প্রাতিষ্ঠানিক উপায়ে সংঘাতের সমাধান করে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে শক্তির ভারসাম্য রক্ষা করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের পড়াশোনা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের জ্ঞান বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করতে সহায়তা করে। দ্বিতীয় পয়েন্ট, সংঘাত সমাধানকারী। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞানকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনা ও কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে চুক্তি করে উত্তেজনা প্রশমন ও দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষীয় সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের পথ সুগম করে। এই পয়েন্টটাও অনেকটা আগের পয়েন্টের মতোই। আগের পয়েন্টে আমরা জানলাম যে কিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দুটো দেশের মধ্যে কোনো রকম বিরোধ হলে বা বিবাদ হলে সেটা নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু মনে হতে পারে তাহলে তো শুধু আন্তর্জাতিক সংস্থার লোকেরা বিশ্ব রাজনীতি সম্পর্কে বা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জানলেই হয়ে যায়, অন্যান্য রাষ্ট্রগুলোর জানা প্রয়োজন কেন, বা অন্যান্য রাষ্ট্রগুলোতে সেপারেট স্টাডি ফিল্ড হিসেবে বা স্বতন্ত্র অধ্যয়ন ক্ষেত্র হিসেবে এটার গবেষণা করা জরুরি কেন? বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নয়, বরং মধ্যস্থতাকারী কোনো তৃতীয় রাষ্ট্রের মাধ্যমে, অথবা যে দুই দেশের মধ্যে লড়াই হচ্ছে সেই দুই দেশ বা বিবাদ হয়েছে সেই দুই দেশের পারস্পরিক চুক্তির মাধ্যমেও অনেক ক্ষেত্রে যুদ্ধ ঠেকানো সম্ভব হয় বা বিরোধের নিষ্পত্তি করা সম্ভব হয়। সেক্ষেত্রে সেই তৃতীয় রাষ্ট্রকেও আন্তর্জাতিক পরিস্থিতি তথা ওই দুটো রাষ্ট্রের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে, মানে ওই দুটো রাষ্ট্রের সামাজিক পরিস্থিতি সম্পূর্ণভাবে জানতে হয়। তার জন্যই প্রতিটা রাষ্ট্রেরই উচিত আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা। এখানে রাষ্ট্র বলতে বোঝানো হয় যে প্রতিটা রাষ্ট্রেই যদি রিসার্চ হয় এবং পড়াশোনা হয় তাহলে প্রতিটা রাষ্ট্রের মানুষেরই এই সম্পর্কে নলেজ থাকবে। তার জন্য প্রত্যেকটা দেশেই এই আন্তর্জাতিক সেই দেশ কোনো ডিসপিউটের বা বিবাদের অংশ হোক বা না হোক,
যদি মধ্যস্থতাকারী হিসেবে যেতে হয়, সেই কারণে প্রত্যেকটা দেশেরই আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যন্ত জরুরি। যেমন 1978 সালের ক্যাম্প ডেভিড আলোচনার মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা ও পরবর্তীতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি একটি কূটনৈতিক মধ্যস্থতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ক্যাম্প ডেভিড চুক্তিটা মিশর আর ইসরায়েলের কিছু আঞ্চলিক বিরোধ মীমাংসার জন্য করা হয়েছিল, কিন্তু এই চুক্তির বিশেষত্ব হলো এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে বা তৃতীয় রাষ্ট্র হিসেবে উপস্থিত ছিল। এই রকম বিভিন্ন বিশ্বের ডিসপিউট রয়েছে যেগুলোতে অন্য কোনো থার্ড পার্টি কান্ট্রি মধ্যস্থতা করে। সেই কারণে প্রত্যেকটা কান্ট্রিরই অন্যান্য কান্ট্রি সম্পর্কে নলেজ একান্তই জরুরি। পরবর্তী পয়েন্ট, অস্ত্র বিস্তার প্রতিরোধের অনুঘটক। অভিজ্ঞতাপ্রসূত আন্তর্জাতিক চুক্তি ও সংলাপ আণবিক ও অন্যান্য মহাসামরিক ঝুঁকি কমায় এবং নিরীক্ষণ কাঠামো প্রতিষ্ঠা করে শস্ত্রের উৎপাদন, ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা জানি দুটো বিশ্বযুদ্ধতেই আমরা দেখেছি যে কিছু মারণাস্ত্র এমন হতে পারে যা সম্পূর্ণ বিশ্বকেই প্রায় ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। কিন্তু এই মারণাস্ত্রগুলো বর্তমানকালে যদি আমি মারণাস্ত্রের কথা বলি তাহলে সেটা মূলত নিউক্লিয়ার প্রজেক্ট বা আণবিক বা পারমাণবিক অস্ত্র। কিন্তু এই পরমাণু শুধু লোককে মারতে কাজে লাগে বা বোম বানাতে কাজে লাগে তা নয়, পরমাণু অনেক ক্ষেত্রে অনেক উন্নতিতেও কাজে লাগে। তাই পরমাণু নিয়ে রিসার্চ পুরোপুরি বন্ধ করা যাবে না। আবার এরকম যদি হয় যে কোনো একটা রাষ্ট্র পরমাণুতে শক্তিধর আর বাকি রাষ্ট্রগুলো নয়, তাহলে সেই রাষ্ট্রকে আমাদের বাকি সমস্ত রাষ্ট্রের ভয় পেয়ে চলতে হবে। তাই সেক্ষেত্রে পরমাণু সমন্বিত রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করাও প্রয়োজন। অর্থাৎ আমরা 3 ধরনের প্রবলেম পেলাম। 1, পরমাণু নিয়ে রিসার্চ বন্ধ করা যাবে না, কারণ পরমাণু উন্নতির কাজেও লাগে। 2, সবাই পরমাণু মানে যারা পরমাণু শক্তিতে বলীয়ান তারা ছাড়া বাকি সবাই পরমাণু শক্তির রিসার্চ বন্ধ করে দিলে সেই বলীয়ান রাষ্ট্রগুলো আমাদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করবে। তাই পুরোপুরি কোনো রাষ্ট্রের পক্ষেই পরমাণু নিয়ে রিসার্চ করা বন্ধ করা সম্ভব হবে না। আর 3, যে সমস্যাটা সবথেকে বড় সেটা হলো যে পরমাণু নিয়ে রিসার্চকে এমন লেভেলে বাড়তে দেওয়া যাবে না যে সেটা পুরো মানব সমাজকেই ধ্বংস করে ফেলে। তাই এই 3 ধরনের কন্ডিশনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার প্রয়োজন। এর জন্যই আমাদের আন্তর্জাতিক সম্পর্কে নলেজ প্রয়োজন। কারণ আন্তর্জাতিক সম্পর্কে আগে কি হয়ে এসেছে সেই ঘটনাগুলো বা কোন চুক্তির ফল কি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকলে পরে আমরা নতুন কোনো চুক্তি করলে সেই চুক্তির মধ্যে আমরা সমস্ত পয়েন্টগুলো, আগের অভিজ্ঞতার পয়েন্টগুলোকে ইনক্লুড করতে পারবো, বা অভিজ্ঞতা থেকে আমরা যেরকম উন্নতির দিকে গেছি সেই রকম উন্নত পয়েন্টগুলোকে অ্যাড করতে পারবো ওই চুক্তির মধ্যে। এইভাবে অ্যাড করার ফলে আমরা অনেক আণবিক আর মহাসামরিক ঝুঁকি কমাতে পারবো। এছাড়াও একটা নিরীক্ষণ কাঠামো, অর্থাৎ অবজার্ভ করবে আমাদের ওপর, নজর রাখবে আমাদের ওপর, এরকম একটা কাঠামো প্রতিষ্ঠা করতে পারবো যেই কাঠামোর লোকজন এটা দেখবে যে সমস্ত দেশে, প্রত্যেকটা দেশেই যেন একটা মাত্রার অতিরিক্ত নিউক্লিয়ার নিয়ে রিসার্চ না হয়, বা নিউক্লিয়ার নিয়ে যে রিসার্চগুলো হচ্ছে সেগুলো যেন খারাপ কাজে ইউজ না করা হয়। এইভাবে আমরা অস্ত্রের উৎপাদনকে খানিকটা নিয়ন্ত্রণ করতে পারবো। উৎপাদন নিয়ন্ত্রিত হলে অবশ্যম্ভাবী হিসেবে ব্যবহারটাও কম হয়ে যাবে এবং সমস্ত বিশ্বের একটা শান্তির পরিস্থিতি তৈরি হবে। কারণ কেউই যদি মারণাস্ত্রে অত্যাধিক বলীয়ান না হয়ে যায় তাহলে সে কোনোভাবেই অন্য রাষ্ট্রকে ধমকাতে পারবে না। এই রকমই কিছু চুক্তি হলো এনপিটি বা 2015 সালের ইরান নিউক্লিয়ার সমঝোতা। এনপিটির মাধ্যমেও বলা হয় যে অস্ত্র কতটা, কীরকমভাবে পারমাণবিক অস্ত্র কীরকমভাবে রিসার্চ করা হবে বা কতটা রিসার্চ করা যায় সেটা নিয়ে একটা সংস্থা প্রতিষ্ঠা করা, এগুলো সমস্ত কিছু এনপিটির মাধ্যমে হয়েছিল। আবার ইরান নিউক্লিয়ার সমঝোতা চুক্তির মাধ্যমেও ইরানে যে পরমাণুর নিয়ে রিসার্চ হচ্ছে সেটার ওপর কিছুটা হলেও
বিশ্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। এর ফলে ইরান বা অন্যান্য কোনো দেশই পরমাণু শক্তি নিয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, পরমাণু শক্তিতে রিসার্চ করে এমন বলিয়ান হয়ে যেতে পারে না বা এমন শক্তিশালী হয়ে যেতে পারেনি যে একটা বিশ্বে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। কারণ একটা রিসার্চ করবে, সেটা করতে তো টাইম লাগবে, সেই টাইমের মধ্যেই বাকিরা যদি আটকে দেয় রিসার্চটাকে, তাহলে না রিসার্চটা কমপ্লিট হয়, না রিসার্চের ফল যদি কোনো ধ্বংসাত্মক হয়, সেই ফলটা মানুষকে ভোগ করতে হয়। এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছিল এই ধরনের চুক্তিগুলির মাধ্যমে। আর এই ধরনের চুক্তি, সেই চুক্তির শর্তগুলো সঠিকভাবে অনুধাবন করার জন্য, শর্ত এবং শর্তের প্রভাবগুলো সঠিকভাবে অনুধাবন করার জন্য অবশ্যই জরুরি হলো আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে নলেজ। পরবর্তী পয়েন্ট, অর্থনৈতিক নির্ভরশীলতার পরিচয়ক। আন্তর্জাতিক সম্পর্ক তথা বৈশ্বিক অর্থনীতির অধ্যয়ন রাষ্ট্রীয় অর্থনীতির উত্থান পতন অনুধাবন করতে সহায়তা করে। কারণ সাম্প্রতিককালে আন্তর্জাতিক অর্থব্যবস্থার ওপর প্রতিটি দেশের প্রকৃত উন্নয়ন ও অর্থনৈতিক উন্নতির বিষয়টি অধিকাংশে নির্ভর করে। রাষ্ট্রগুলির অর্থনীতি বৈশ্বিকভাবে সংযুক্ত হওয়ার ফলে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। যেমন উন্নয়নশীল দেশগুলির আর্থিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত দেশগুলির বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রেও উত্থান পতন লক্ষ্য করা যায়। আমি একটা ছোট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। আজকের দিনে বিশ্বের অর্থনীতির সঙ্গে প্রতিটা দেশের অর্থনীতি জড়িত। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে সোনার দাম খুব বাড়ছে। এর কারণটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া বিনিময়ের মাধ্যম হিসেবে সোনাকে স্থান দিতে চায়। এতদিন বিনিময়ের মাধ্যম হিসেবে মেনলি ডলার চলতো, কিন্তু রাশিয়া এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব হওয়ার ফলে আমেরিকান ডলারকে রাশিয়া রিকগনাইজ করতে বা সম্মান দিতে চায়নি। তার জন্য রাশিয়া এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিময়ের মাধ্যম হিসেবে সোনাকে হাতিয়ার করছে বা সোনাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এর ফলে ভারতবর্ষে, যার সঙ্গে না রাশিয়ার না আমেরিকার ডাইরেক্ট যোগাযোগ আছে, সেই ভারতবর্ষেও সোনার দাম বেড়ে গেছে। তাই বলা যেতে পারে যে আজকালকার দিনে বিশ্বের অর্থব্যবস্থার সঙ্গে বা বিশ্বের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে প্রতিটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। যেমন উন্নয়নশীল দেশগুলোর আর্থিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখেই উন্নত দেশগুলোর বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রেও উত্থান পতন লক্ষ্য করা যায়। যেমন আমেরিকা বা চায়না কোন দেশে ইনভেস্ট করবে, এটা সেই দেশগুলোর বাণিজ্যিক উত্থান পতনের উপর নির্ভর করে, বা সেই অঞ্চলের, সেই জোনের, যেমন সাউথ ইস্ট এশিয়ান জোন, এই ধরনের জোনের অর্থনৈতিক উত্থান পতনের উপর নির্ভর করে। কাজেই সবাই সবার সঙ্গে যুক্ত। কেউ একা অন্যের নলেজ না রেখে, শুধু নিজের দেশের নলেজ রেখে নিজের অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে না। পরবর্তী পয়েন্ট, বৈশ্বিক অর্থনীতির তত্ত্বাবধায়ক। অদূর ভবিষ্যতের অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যাবশ্যক। আন্তর্জাতিক বাণিজ্য নীতি, পণ্যের আমদানি রপ্তানির ওপর শুল্ক, কর, নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী ও চুক্তি, মানব সম্পদ ও প্রযুক্তির স্থানান্তর প্রভৃতির ওপর রাষ্ট্রগুলির উৎপাদনের ও বিনিয়োগের গতি প্রকৃতি, বিশ্ববাজারের গঠন কাঠামো, রপ্তানি নির্ভর শ্রম বাজারের অবস্থা ও সামরিক প্রবৃদ্ধি নির্ভর করে। যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আঞ্চলিক চুক্তি শুল্ক হ্রাস করে ব্যবসা ও বিনিয়োগ বাড়ায়। অর্থাৎ আজকালকার দিনে কোনো দেশে কোন প্রোডাক্ট কী পরিমাণে উৎপাদিত হবে, কিভাবে সেই দেশে বিনিয়োগ ঘটবে, কিভাবে বিশ্বের বাজারে সেই জিনিসটা পাঠানো হবে নাকি পাঠানো হবে না, সেই সমস্ত কিছুই একটা বৈশ্বিক পরিস্থিতির ওপর বা বিশ্বের আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের বাণিজ্য নীতি আছে তার ওপর ভিত্তি করে বিনিয়োগ। যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা কী ধরনের রুল আন্তর্জাতিক ফিল্ডে চালাচ্ছে বা কী ধরনের আইন তৈরি করছে তার ওপর নির্ভর করে কোনো দেশে কতটা বিনিয়োগ হবে, আদৌ বিনিয়োগ হবে কি না সেগুলো। আবার বিভিন্ন আঞ্চলিক চুক্তি বা
বিভিন্ন দেশের কোনো ডিসিশন ট্যাক্স সংক্রান্ত অন্যান্য দেশের উৎপাদনকে প্রভাবিত করে। যেমন আমেরিকা, আগেই বললাম আমেরিকা চাইনিজ প্রোডাক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেরকম কোনো ভারতীয় প্রোডাক্টের ওপর আবার শুনছি ট্যাক্স বসাচ্ছে বা বসাবে। বেশি যদি ট্যাক্স হয় তাহলে সেই প্রোডাক্টটা যেটা আমেরিকায় বিক্রি হতো, বিক্রিটা কমে আসবে, কারণ মানুষের হাতে অত টাকা থাকবে না যে অত টাকা দিয়ে বেশি দামি প্রোডাক্ট কেনে। মানে 10 টাকার প্রোডাক্ট যদি 15 টাকা হয়ে যায়, অনেকেই সেটা কিনবে না। সেই হিসেবে সেই প্রোডাক্টটার সেল কমে যাবে, আর সেল কমে গেলে অটোমেটিক্যালি উৎপাদনও কমে যাবে। তাই বলা যেতে পারে কোন আন্তর্জাতিক বাণিজ্য নীতি পণ্যের আমদানি রপ্তানির ওপর শুল্ক, কর, নিয়ন্ত্রণ সংক্রান্ত, শুল্ক মানে শুল্ক বা কর মানে ট্যাক্স, এছাড়াও নিয়ন্ত্রণ সংক্রান্ত যেটা আমি বললাম নিষেধাজ্ঞা, এই ধরনের কোনো নিয়ম বা চুক্তি, এছাড়া মানব সম্পদ ও প্রযুক্তির স্থানান্তর। যেমন কিছুদিন আগেই বলা হচ্ছিল যে আমেরিকাতে আমেরিকান লোকেদের কাজ দেওয়ার জন্য ভিসার ওপর একটু বেশি সতর্কতা বা বেশি কড়া পদক্ষেপ নেওয়া হবে। যেমন যেটার মানে হলো যে আমরা এখান থেকে অনেক লোক বা ভারতবর্ষ থেকে অনেক লোক আমেরিকাতে কাজ করতে যায়, তারা যেতে পারে কারণ তাদের ভিসা দেওয়া হয়, কিন্তু তাদের ভিসা যদি আটকে দেওয়া হয় তাহলে তারা কাজের জন্য যেতে পারবে না। কিন্তু যে কোম্পানিগুলোতে তারা কাজ পেয়েছে সেই কোম্পানিগুলোতে সেই সিটগুলো বা সেই পদগুলো খালি থাকবে। এবার কোম্পানিগুলো বাধ্য হবে কোনো না কোনো আমেরিকানকে, অপেক্ষাকৃত অযোগ্য হলেও কোনো না সেই আমেরিকানকেই, মানে ভারতীয় ব্যক্তিটার থেকে অপেক্ষাকৃত অযোগ্য হলেও কোনো আমেরিকানকে সেই পোস্টটা দিতে এবং সেই চাকরিটা দিতে। তার ফলে আমেরিকার লোকরা বেশি চাকরি পাবে। এই ধরনের কিছু নিয়ম যেটা মানব সম্পদ আর প্রযুক্তির স্থানান্তরের ক্ষেত্রে, মানে প্রযুক্তিগত, যেরকম আমরা বলি যে যেমন নাসার একটা নিয়ম আছে যে নাসার যে ওপরে স্পেস স্টেশন আছে, আকাশে যে নাসার স্পেস স্টেশন আছে, সেই স্পেস স্টেশনে থাকতে গেলে যে ব্যক্তিই থাকতে যাবে, যে সায়েন্টিস্টই থাকতে যাক না কেন, তাকে অবশ্য করেই আমেরিকান সিটিজেনশিপ নিতে হবে। এরকম কিছু বিষয় আছে যে প্রযুক্তি স্থানান্তর করার জন্য সেই দেশের সিটিজেনশিপ নেওয়া দরকার। এরকম কিছু নিয়মের ওপর উৎপাদনের, বিনিয়োগের গতি প্রকৃতি নির্ভর করে, বিশ্ব বাজার কীভাবে চলবে সেটা নির্ভর করে, আবার রপ্তানি নির্ভর শ্রম বাজারের অবস্থা ও সামগ্রিক প্রবৃদ্ধি নির্ভর করে। মানে কতটা কি উৎপাদন করব সেটা নির্ভর করে, আর এখান থেকে লোক অন্য জায়গায় কাজে যাবে কিনা বা অন্য জায়গা থেকে লোক এখানে কাজে আসবে কিনা সেটা নির্ভর করে, এবং এখানকার প্রোডাক্ট কতটা বাইরে সেল হবে সেটা নির্ভর করে। ফলে এই সমস্ত পরিস্থিতিটাকে বোঝার জন্য বিশ্বের অর্থনীতির তত্ত্বাবধায়ক রূপে আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যন্ত আবশ্যক। পরবর্তী পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। অর্থনৈতিক সহায়তা, প্রযুক্তি স্থানান্তর ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রিক প্রকল্প রাষ্ট্রগুলোকে স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জনে সাহায্য করে। যেমন বিশ্ব ব্যাংক এডিবি দ্বারা পরিচালিত অবকাঠামো ও কৃষি উন্নয়ন প্রকল্প এবং সমৃদ্ধ দেশের ওডিএ বা বৈদেশিক সহায়তা দুর্বল অর্থনীতিগুলিকে ধারাবাহিক উন্নয়নে সহায়তা করে। মানে একটা উন্নত দেশ অন্য দেশকে বিভিন্ন কারণে সহায়তা করতে পারে। এবার কোন উন্নত দেশ উন্নয়নশীল দেশকে সহায়তা করবে আর কোন দেশ করবে না, বা কি কি প্রসঙ্গে করবে আর কি কি ক্ষেত্রে করবে না, সেটা বোঝার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জানতে হয়। ধরো আমি ভারতবর্ষ হিসেবে কোনো দেশের কাছে লোন নিতে যাচ্ছি, বা কোনো দেশ থেকে কোনো প্রযুক্তির হেল্প নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ওই দেশের সঙ্গে আমাদের দেশের চুক্তি কীরকম রয়েছে, বা ওই দেশের সঙ্গে অন্য কোনো দেশের চুক্তি আছে কিনা যে ভারতের কাছে প্রযুক্তি বিক্রি করা যাবে না, এরকম কোনো চুক্তি আছে কিনা। তাই এই পুরো আর যদি এরকম কোনো চুক্তি থেকে থাকে, কেন এই চুক্তিটা আছে, বা কি করলে এই চুক্তিটা দূর করা যায় বা বন্ধ করা যায়, এই ধরনের যে নলেজগুলো, এগুলো শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কে জানলেই সম্ভব, এছাড়া সম্ভব নয়। তাই
অন্য কোনো দেশের থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়ার জন্য এবং কে কে আমাদের মিত্র রাষ্ট্র সেটা বুঝে তাদের সহায়তা করার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অবশ্যই প্রয়োজন। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি গঠনের কাণ্ডারি। আন্তর্জাতিক স্তরে সব বাস্তব ঘটনাবলী সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই ভবিষ্যতের আন্তর্জাতিক পরিস্থিতি অনুধাবন করে কোনো রাষ্ট্রের পক্ষে সঠিক বৈদেশিক নীতি, যেমন জোট নিরপেক্ষ নীতি, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য নীতি ইত্যাদি রূপায়ণ করা সম্ভব হয়। যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান থাকলে রাষ্ট্রগুলির যুদ্ধবিরোধী মনোভাব ও নীতি গঠিত হয়। আবার ধনতন্ত্র ও সমাজতন্ত্রের প্রকৃতি সম্পর্কে ধারণা থাকলে দেশের সঠিক অর্থনৈতিক নীতি প্রণয়ন করা সম্ভব হয়। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান না থাকলে আমরা দেশে এবং বৈদেশিক নীতি হিসেবে সঠিক নীতির প্রণয়ন করতে পারবো না। যেমন কোন আন্তর্জাতিক পরিস্থিতিতে কী নীতি গ্রহণ করা উচিত সেটা বোঝার জন্য আমাদের আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে জানতে হবে। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা বুঝবো না আমাদের কিভাবে যুদ্ধ বিরোধী নীতি নিতে হবে বা কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে যুদ্ধ না হয়। ঠিক সেরকমই আমরা যদি ধনতন্ত্র বা সমাজতন্ত্রের যে আন্তর্জাতিক ক্ষেত্রে লড়াই হচ্ছে সেটা না বুঝি তাহলে আমরা দেশে সঠিকভাবে অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে পারবো না। যেটা আমি এক্ষুনি বললাম যে আমেরিকা আর চায়নার মধ্যে আন্তর্জাতিক বাজার দখলের যে নীতিটা চলছে সেটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের কার প্রোডাক্ট নেওয়া উচিত, কীরকম নেওয়া উচিত, কীরকম বৈদেশিক প্রোডাক্টের আমদানির ওপর কীরকমভাবে শুল্ক বসানো উচিত সেগুলো ডিসাইড করতে পারবো না। তার জন্য আমাদের পরিস্থিতিটা বুঝে সঠিক স্টেপ নেওয়ার জন্য অবশ্যই আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান জরুরি। পরবর্তী পয়েন্ট, প্রভাব বৃদ্ধির পন্থা। সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, ভিসা, চলচ্চিত্র, সংস্কৃতি ও আন্তর্জাতিক অনুষ্ঠান দেশের ইমেজ গড়ে তোলে, যা আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন ছাড়া সম্ভব নয়। এইভাবেই রূঢ় কূটনীতির পাশাপাশি সাংস্কৃতিক সফট পাওয়ার হওয়া দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে এবং রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলে। যেমন জাতিসংঘে ইন্টারন্যাশনাল যোগা ডে ঘোষণার মাধ্যমে ভারতের সফট পাওয়ার বৃদ্ধির মতো উদ্যোগ, কনফুসিয়াস ইনস্টিটিউটস, ব্রিটিশ কাউন্সিল, চলচ্চিত্র মেলা ও শিক্ষা বিনিময় কূটনীতির সাধারণ উদাহরণ। আমরা আজকালকার দিনে খুব কে ড্রামা বা কে পপ দেখি। এইটা করার ফলে মানে কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বা কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটা যোগাযোগ তৈরি করার ফলে আমাদের কোরিয়ান লোকের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। কিছুটা হলেও তাদেরকে আমরা এক প্রকার নিজেদের মতোই ভাবতে শুরু করেছি যে ওরাও তো আমাদের মতো এটা খায়, ওরাও তো এই উৎসবটা পালন করে, এটাও তো আমাদের এখানকার উৎসবের মতোই। আমাদের মধ্যে একটা আন্তর্জাতিক স্তরে মিল তৈরি হয়েছে। আমরা পরস্পরের থেকে নিজেদেরকে আলাদা করে নয়, এক করে দেখতে শিখেছি। যে কোনো যুদ্ধের কারণটাই এটা যে আমরা অপরপক্ষকে নিজেদের শত্রু মনে করি। আমরা যদি অপরপক্ষকে নিজেদের বন্ধু মনে করি, দুপক্ষই যদি দুপক্ষকে নিজেদের বন্ধু মনে করে তাহলে কোনোভাবেই যুদ্ধ হয় না। এইভাবেও যুদ্ধটা আটকানো যায় এবং এইভাবেও নিজের একটা ভালো ইমেজ তৈরি করা যায়। যেই ইমেজটা তৈরি করার ফলে নিজেদের পাওয়ার বৃদ্ধি পায়। সবসময় পাওয়ার যে শুধুমাত্র অর্থনীতির ওপর ডিপেন্ড করে বা রাজনীতির ওপর ডিপেন্ড করে তা নয়। এই ধরনের একটা ইমেজ তৈরি হওয়ার ফলে আন্তর্জাতিক ফিল্ডে তোমার মতামতে সেই দেশের মতামতের একটা গুরুত্ব তৈরি হয়। যেমন আন্তর্জাতিক যোগা ডে জাতিসংঘে পালন করার ফলে ভারত নিজেকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বা কনফুসিয়াসের ইনস্টিটিউশন তৈরি করার ফলে চাইনিজ এবং জাপানিজ লোকেরা নিজেদের ধর্মকে অন্যদের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছে। ব্রিটিশ কাউন্সিলের এরকম অনেক উদ্যোগ যা বিভিন্ন ছোটোখাটো বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়, সেগুলো
ব্রিটিশদের সম্পর্কে মানুষের মনে ভালো ধারণা তৈরি করেছে। এইভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে এবং অন্য দেশ কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা না জানলে নিজেদেরকে ওই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন আমরা যদি কোরিয়ান ড্রামা দেখে থাকি তাহলে আমরা জানি যে কোরিয়ান বিভিন্ন প্রোডাক্টের সেল বেড়ে গেছে কোরিয়ান ড্রামার জন্য। বিভিন্ন খাদ্যদ্রব্যের হতে পারে বা বিভিন্ন মেকআপ আইটেমসের হতে পারে, সেল বেড়ে গেছে যে ওদের দেশে আছে, ওইটা আমি কিনবো, ইচ্ছা হয় আমাদের এবং আমরা কিনি, ফলে তারা অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়ে গেছে। ঠিক সেরকমই যদি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বেড়ে যায় তাহলে অনেকে আমাদের থেকে আমাদের প্রোডাক্টগুলো কিনবে, ফলে আলটিমেটলি অর্থনীতি মজবুত হবে। এইভাবে প্রভাব বৃদ্ধি করে সফট পাওয়ার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকেই উপকৃত হওয়া সম্ভব। আর এটা কিভাবে করতে হবে সেটা জানার জন্য আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যাধিক আবশ্যক। পরবর্তী পয়েন্ট, বৈশ্বিক সমস্যা সমাধানের অনুঘটক। দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, মহামারী, অভিবাসন, এইসব সমস্যা যেমন স্থানকাল ভেদে সমগ্র মানব সমাজকে বিপর্যস্ত করে, ঠিক তেমনই কোনো একক রাষ্ট্রের পক্ষে এর সমাধান করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে সহযোগিতাপূর্ণ ও সমন্বিত যৌথ উদ্যোগে এই সব সমস্যার সমাধানের পথ খোঁজা হয়। বায়ুমণ্ডলীয় ও আবহাওয়াজনিত সমস্যা বিশ্বজুড়ে হওয়ায় এগুলো প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিক বোঝাপড়া ও চুক্তি দরকার। এগুলো জলবায়ু নীতি, আর্থিক সহায়তা ও প্রযুক্তি স্থানান্তর প্রভৃতির মাধ্যমেই সম্ভব। যেমন প্যারিস চুক্তি 2015 এবং মন্ট্রিও প্রোটোকল ওজোন স্তর সংরক্ষণে সফল উদ্যোগ প্রভৃতি বৈশ্বিক পরিবেশগত সমন্বয়ের নজির বহন করে। অর্থাৎ আমরা জানি বায়ুমণ্ডলের বা আবহাওয়ার যে সমস্যাগুলো, যেমন গ্লোবাল ওয়ার্মিং, এই ধরনের সমস্যাগুলো কোনো একটা দেশকে এফেক্ট করে না, এবং কোনো একটা দেশের কাজের ফলেও এগুলো হয় না, আবার কোনো একটা দেশের পক্ষে সম্ভবও নয় একা এই বিষয়টাকে মিটিয়ে দেওয়া। মানে আমি এটা ভাবতে পারি না যে আমি শুধু ভারতবর্ষের পলিউশনটাকে বন্ধ করে দেবো ব্যাস। যদি বিশ্বে পলিউশন হয় তাহলে ভারতবর্ষেও পলিউশন হবে, এটাকে আমরা আটকাতে পারবো না। এটাকে আটকানোর জন্য আমাদের সমগ্র বিশ্বের হেল্প নেওয়া অত্যন্ত জরুরি। ঠিক সেরকমই রোগও কোনো সীমা চেনে না। এ কারণেই রোগ প্রতিরোধ ও তত্ত্বাবধান এবং ভ্যাকসিন বিতরণের জন্য আন্তর্জাতিক সমন্বয় অপরিহার্য, যেটা আমরা করোনার সময় দেখেই নিয়েছি। যেমন করোনা ভাইরাস মহামারীর সময় WHO-কে কেন্দ্র করে গঠিত কোভ্যাক্স প্রোগ্রামটি ভ্যাকসিন সরবরাহ ও ন্যায্য বিতরণে কাজ করেছে। ঠিক সেরকমই ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদি তাৎক্ষণিক সাহায্য ও পুনর্গঠনের জন্য দ্রুত বৈশ্বিক সহায়তা নেওয়া যায়। যেমন 2004 সালে ভারত মহাসাগরীয় সুনামির পরে বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা দ্রুত ত্রাণ ও পুনর্গঠন সহায়তা পাঠায়। কিছুদিন আগেও আমরা দেখলাম তুর্কিতে যখন ভূমিকম্প হলো ভারতবর্ষ তাড়াতাড়ি সহায়তা পাঠালো। এছাড়াও নেপালে যখন ভূমিকম্প হয়েছে তখনও ভারতকে তাড়াতাড়ি সহায়তা পাঠাতে হয়েছে। এই সহায়তা মানে শুধু টাকার সহায়তা নয়, যেহেতু ওই এরিয়ায় এই প্রবলেমটা হয়েছে তাই ওই এরিয়ার লোক আর অন্যকে হেল্প করার, মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার পরিস্থিতিতে নেই, তার জন্য বাইরের থেকে লোক গিয়ে হেল্প করতে হয়, ডাক্তার বা এই জাতীয় প্রফেশনাল গিয়ে হেল্প করে। এই হেল্পগুলো পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান দরকার, যেটা আমি আগেই বললাম যে আমি যদি নাই জানি কে আমার শত্রু আর কে আমার বন্ধু, কে বড় লোক আর কে গরিব আন্তর্জাতিক ফিল্ডে, কে কি করতে পেরেছে, কে আগে কি করেছে অন্য কোনো দেশের জন্য বা কি করেনি, সেগুলো যদি আমি না জানি তাহলে আমি বিপদে পড়লে কার কাছে হেল্প চাইবো সেটা আমি ডিসাইড করব কি করে। আমাদের দেখতে হবে যে সেই দেশের রেপুটেশনটা কি, সেই দেশ আগে কাকে হেল্প করেছে, কিভাবে হেল্প করেছে, বা কতটা সে সমর্থ বিজ্ঞান প্রযুক্তিতে হেল্প করার জন্য, তারপরেই তো আমি সাহায্য চাইব। তাই এই সমস্ত বিষয়ে নলেজের জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
এছাড়াও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অত্যাচারের ফলে মানুষ সীমান্ত অতিক্রম করলে আন্তর্জাতিক কৌশল ও শরণার্থী সুরক্ষা প্রয়োজন। যেমন সিরিয়ান যুদ্ধের কারণে সৃষ্ট শরণার্থী সংকট ও রোহিঙ্গা সংকট দুটোই আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিকতার উদাহরণ। মানে কোনো দেশে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ বা শাসক যদি অত্যাচারী হয়, যেমন নর্থ কোরিয়ার ক্ষেত্রে শাসক খুব অত্যাচারী, তার ফলে সেই দেশের মানুষ সেই দেশ ছেড়ে অন্য দেশে চলে আসতে চায়। কিন্তু এরকম মানুষগুলো যারা নিজেদের আইডেন্টিটি ছাড়াই অন্য দেশে গিয়ে থাকে, তাদের জন্য কি নিয়ম হওয়া উচিত? তাদেরকে আবার অত্যাচারী শাসকের কাছে পাঠিয়ে দেব, নাকি পাঠাবো না? আবার যদি না পাঠাই, তাহলে নিজেদের দেশের কর্মসংস্থান বলো, বাসস্থানের জায়গা বলো, সেগুলোও তো কমে যাবে যদি অন্য দেশ থেকে বেশি লোক নিজের দেশে চলে আসতে থাকে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি নিয়ম হওয়া উচিত? বা যদি এদের পাঠানোও হয়, কোন পদ্ধতিতে পাঠানো হবে? নাকি গুলি করে মেরে দেওয়া হবে? সেরকম তো করা সম্ভব না। তাই কি করা উচিত? এই সমস্ত ডিসিশন নেওয়ার জন্য প্রতিটা দেশ সম্পর্কে আন্তর্জাতিক জ্ঞান, প্রতিটা দেশের পরিস্থিতি সম্পর্কে জ্ঞানটা খুবই জরুরি। যেমন আমি তোমাকে বললাম যে নর্থ কোরিয়ার শাসক খুবই অত্যাচারী, তার জন্য ওখান থেকে লোক পালিয়ে আসতে চায়। এটা তো জানতে হবে যে কেন পালিয়ে আসতে চাইছে। অন্যদিকে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, বা ইসরায়েল প্যালেস্তাইনে খুব যুদ্ধ হয়, তাই গাজার লোকজন অন্যান্য দেশে এসে সেটেল করতে চায়। কেন করতে চায়? কি তাদের পরিস্থিতি? কি করলে অ্যাকচুয়ালি তাদের হেল্প হবে, সেই সব বোঝার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে নলেজ একান্ত প্রয়োজন। এরপর আসছে বিশ্ব নিরাপত্তার রক্ষী। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো বহুকালের আলোচনা। এগুলো আগে ছিল প্রথম থেকেই এই কারণগুলোর জন্যই আমরা মূলত আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করি বা রিসার্চ বা গবেষণা করি। কিন্তু এখন আমি যে কটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো অপেক্ষাকৃত নতুন সংযোজন এই আন্তর্জাতিক সম্পর্কের ফিল্ডে। যেমন বিশ্ব নিরাপত্তার রক্ষী। নিরাপত্তা বলতে এখন শুধুমাত্র আর যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়াকে বোঝায় না। নিরাপত্তা বলতে এখন সন্ত্রাসবাদের হাত থেকে, সাইবার আক্রমণের হাত থেকে, র্যানসামওয়্যার বা অনলাইন প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার কথাও বোঝায়। যেমন আজকালকার দিনে তোমার মা বাবার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো সমস্তটাই অনলাইনে আমরা হ্যান্ডেল করি। এই অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার ফলে অনেকের টাকা পয়সা চলে যেতে পারে, যেটা আমরা এখন বর্তমানকালে খুবই দেখতে পাই যে অনলাইনে প্রতারণা হয়েছে বা অনলাইনে হ্যাক করা হয়েছে, হ্যাক করে ব্যাংকের সব টাকা তুলে নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা আছে। যেমন তোমাকে কেউ চাকরি দেবে বলল, তার জন্য তোমার থেকে অনলাইনে টাকা নিয়ে নিল, অথচ তুমি তাকে খুঁজেও পেলে না কে। এই যে অনলাইন প্রতারণাগুলো, এই যে নতুন ধরনের বিপদ, যেমন কম্পিউটার বা ইন্টারনেট বিষয়টা নতুন, তেমনি এই সংক্রান্ত বিপদগুলোও নতুন। এই যে নতুন বিপদগুলো তৈরি হয়েছে, সেই বিপদগুলোর মোকাবিলা করার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কে জ্ঞান অত্যন্ত জরুরি। মানে এখনকার দিনে অপরাধীরা শুধুমাত্র কোনো দেশের অপরাধী নয়, অনেক অপরাধী এমন তৈরি হয়েছে যারা সারা বিশ্বের লোকজনের প্রতিই অপরাধ করে। সাইবার আক্রমণ বা অনলাইন প্রতারণা যারা করে, তারা অনেকেই এই রকম টাইপের, যে এক দেশে বসেই অন্যান্য দেশের লোকেদের ক্ষতি করছে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ জাতীয় ঘটনার মোকাবিলা করার জন্য আমাদের প্রতিটা দেশের থেকে তথ্য গ্রহণ করতে হয় বা প্রতিটা দেশের সঙ্গে তথ্য শেয়ার করতে হয়, এবং প্রত্যেকটা দেশকে আইনি সহযোগিতাও করতে হয়। যেমন আন্তর্জাতিক র্যানসামওয়্যার নিধনের ক্ষেত্রে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বিত অভিযান ও ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের টাস্কফোর্সগুলো কাজ করে। অর্থাৎ সাইবার নিরাপত্তা দেওয়ার জন্য সমগ্র বিশ্বের প্রতিটি দেশ পরস্পরের মধ্যে তথ্য ভাগাভাগি করে এবং আইনি ও প্রশাসনিক সহযোগিতা করে।
এইভাবে আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান আমাদের বিশ্ব নিরাপত্তাকে রক্ষা করতে সাহায্য করে। কারণ আমরা যদি অন্যান্য দেশের এক্সিস্টিং পরিস্থিতি না জানি, সন্ত্রাসবাদ বা সাইবার আক্রমণে তাদের ক্ষমতা এবং তাদের পদক্ষেপগুলো সম্পর্কে না জানি, তাহলে আমরা এটা কখনোই করতে পারবো না। ওই সমস্ত তথ্যের শেয়ার করার ফলেই আমরা এই ধরনের ঘটনাকে এড়িয়ে চলতে পারি। পরবর্তী পয়েন্ট, ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক। মানবাধিকার লঙ্ঘন, সীমান্ত বিবাদ, স্বৈরাচার ও অপরাধমূলক কার্যকলাপ রোধে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ভূমিকা উল্লেখযোগ্য। আইনগত নিয়ম ও বিচার প্রক্রিয়া রাষ্ট্রগুলির আচরণ নিয়ন্ত্রণ করে। আমি এক্ষুনি তোমাকে বললাম যে নর্থ কোরিয়ায় শাসক খুব অত্যাচারী, লোকের ওপর অত্যাচার করে, কিন্তু তা সত্ত্বেও নিজের দেশে নিজের সর্বপ্রকার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই শাসক প্রকাশ্যে বেশি অত্যাচার করতে পারে না। কেন? তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশন খেপে যাবে এবং সেক্ষেত্রে জাতিসংঘ নিজেদের সৈন্য পাঠিয়ে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনতে পারে। তার জন্য দেশগুলো সার্বভৌম হয়েও আজকাল স্বৈরাচারী হতে পারে না এবং নিজের দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। কিছুদিন আগেই তোমরা শুনেছো, কাশ্মীর বিষয়েও অনেকে এই ইস্যু তুলেছিল যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ভারতবর্ষও চাইলে বা কোনো দেশই চাইলে কোনো মানুষের অধিকার লঙ্ঘন করতে পারে না, তাদের বিশ্বের কাছে জবাবদিহি করতে হয়। এর ফলে আলটিমেটলি প্রতিটা মানুষের অধিকার সংরক্ষিত হয় এবং স্বৈরাচার ও অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই কমে আসে, কারণ রাষ্ট্রগুলির আচরণ নিয়ন্ত্রণ হয়। রাষ্ট্রও যা খুশি করতে পারে না, নিজের দেশের মধ্যে নিজের এলাকার মধ্যে যা খুশি ঘটতে দিতে পারে না, দুটোর ক্ষেত্রেই তাদের নিয়ন্ত্রণ করতে হয়। তাই আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান থাকলে তুমি জানবে যে তোমার অধিকার কী বা বিশ্বের আর 5টা লোকের অধিকার কী, সেই ওয়াইজ তোমার অধিকারের স্ট্যান্ডার্ড তুমি স্থাপন করবে। আর তার জন্য তোমার আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক পরিকাঠামোর নিয়ন্ত্রক। আর্থিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ ব্যবহার করে রাষ্ট্রের নীতিগত পরিবর্তন আনা যায়। যেমন আমি এক্ষুনি বললাম যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ান প্রোডাক্টের ওপর ব্যান করে দেওয়ার ফলে রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রকম কিছু নিষেধাজ্ঞা জারি করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বিভিন্ন দেশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায়। এই ধরনের নিয়ন্ত্রণ প্রয়োগের ফলেই কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর বেশি দূর বাড়তে পারেনি। পরবর্তী পয়েন্ট, শক্তি নিরাপত্তা ও সম্পদের সংরক্ষক। ইন্দ্রিয়যোগ্য জ্বালানি ও কাঁচামাল বন্টন ও যোগান নীতি দেশের অর্থনীতি ও নীতিতে সরাসরি প্রভাব ফেলে। সম্পদ কূটনীতির জন্য আন্তর্জাতিক সম্পর্কের ধারণা সমন্বিত চুক্তি ও অংশীদারিত্ব জরুরি। যেমন ওপেকের সিদ্ধান্ত, আন্তর্জাতিক তেল বাজারের ওঠানামা এবং আন্তর্দেশীয় পাইপলাইন ও গ্যাস সাপ্লাই ইস্যুগুলি শক্তি কূটনীতির বাস্তবায়ন প্রদর্শন করে। শক্তি কূটনীতি কি? আমাদের প্রত্যেকটা দেশেরই জ্বালানি বা অন্যান্য ক্ষেত্রে যেমন ইলেকট্রিক, ইউরেনিয়াম এই ধরনের শক্তির প্রয়োজন। এই শক্তির দ্রব্যগুলোকে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছু সার্টেন রুলের প্রয়োজন। যেহেতু শক্তির আমদানি রপ্তানি এত ইম্পর্টেন্ট, তার জন্য কিছু রুলের প্রয়োজন। যেমন ওপেক নামক সংস্থাটা আন্তর্জাতিক তেল বাজারকে নিয়ন্ত্রণ করে। এই সমস্ত সংস্থার সঙ্গে জড়িত দেশগুলি সম্পর্কে, এই সমস্ত শক্তির সাপ্লায়ার সম্পর্কে নলেজ অ্যাকোয়ার করার জন্য বা নলেজ পাওয়ার জন্য, জ্ঞান লাভ করার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যন্ত জরুরি। শুধু শক্তি সম্পদের আদান প্রদানের জন্যই নয়, এই শক্তি সম্পদকে সংরক্ষণ করার জন্য এবং এই শক্তির সাপ্লাই যাতে অব্যাহত থাকে সেই নিরাপত্তা পাওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যন্ত জরুরি। পরবর্তী পয়েন্ট, সামগ্রিক অগ্রগতির পথপ্রদর্শক। বৃহৎ গবেষণা প্রকল্প ও প্রযুক্তি বিনিময় মানে ইনোভেশন শেয়ারিং
এতে বড় স্তরের সমস্যার সমাধান ত্বরান্বিত করে। যেমন আন্তর্জাতিক স্পেস স্টেশন এর যৌথ গবেষণা এবং ITER বা ফিউশন প্রজেক্ট জাতীয় সীমা অতিক্রম করে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একজোট করে। আমরা জানি কোনো ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয় সেটা শুধু সেই দেশের লোকেদের হেল্প করে না, সারা বিশ্বের লোকেদের হেল্প করে। ঠিক তেমনি রকেট সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে কোনো আবিষ্কার কোনো একটা দেশে হলেও সেই আবিষ্কারের ফলটা বাকি সমস্ত দেশ নিজেদের স্বার্থে ইউজ করতে পারে। অনেক ক্ষেত্রেই, হয়তো কিছু ক্ষেত্রে রয়্যালটি দিয়ে, কিন্তু নলেজটা থেকেই যায়। এইভাবে যে টোটাল সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা সম্ভব আন্তর্জাতিক সম্পর্কের নলেজ থাকলে তারপরই। মানে অন্যান্য দেশের মধ্যেকার পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকলে আমরা কোনোদিনই সমগ্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর পরবর্তী পয়েন্ট, বিশ্ব জনমত গঠন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত বিশ্ব শান্তি ও নিরাপত্তার রক্ষা, সংঘাতপূর্ণ ও অনুন্নত এলাকাগুলিতে মানবাধিকার প্রতিষ্ঠা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, আন্তর্জাতিক স্তরে সাম্য আনার ক্ষেত্রে জনগণকে সচেতন ও সোচ্চার করে। যেমন আমরা জানি, আমরা প্যালেস্তাইনের লোকেদের জন্য, গাজার লোকেদের জন্য হেল্প চাই বা তাদের অধিকারের জন্য লড়ি। ব্ল্যাক লাইফ ম্যাটার্স এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা আফ্রিকান এবং তথা অন্যান্য সাউথ আমেরিকান কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের স্বার্থে লড়ি। এই যে বিশ্ব জনমত গঠন করা, এটার জন্য এই জনমতটা গঠিত হবে কি করে? বিশ্ব সম্পর্কে নলেজ থাকলে তবেই না। ব্ল্যাক লাইফ ম্যাটার করবে কেন? যখন হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদের ওপর অত্যাচার করছে সেটা আমি জানবো, তারপরই তো আমাদের মধ্যে এই সচেতনতাটা জাগ্রত হবে এবং আমাদের মধ্যে বিরোধ করার এই মানসিকতাটা জেগে উঠবে। তাই এই সমস্ত কিছু বোঝার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। পরবর্তী পয়েন্ট, ব্যক্তিগত দক্ষতার উন্নয়ন। এই বিষয়ের অধ্যয়ন একজনকে সচেতন ও দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হয়ে উঠতে সহায়তা করে। এটি শেখায় কিভাবে স্থানীয় সমস্যাগুলোকে বৈশ্বিক প্রেক্ষাপটে বুঝতে হয়। যেমন আমি বললাম, সোনার দাম এখানে কেন বাড়ছে? রাশিয়ার ডিসিশনের ফলে। বা তেলের দাম কেন বাড়ছে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে। কিভাবে বৈশ্বিক ঘটনাগুলি স্থানীয় সম্প্রদায়কে প্রভাবিত করে সেগুলোকে বুঝতে সাহায্য করে। এটির অধ্যয়ন বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করে, জ্ঞানগত ও বৌদ্ধিক বিকাশ ঘটায় এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগায় ও নেতৃত্ব দানের গুণাবলীর বিকাশ ঘটায়। এটির অধ্যয়ন মানুষের মধ্যে বিশ্লেষণ করার দক্ষতা বাড়ায়। বিভিন্ন সংস্কৃতি, যেমন আমরা বললাম কোরিয়ান আর ইন্ডিয়ান সংস্কৃতি পরস্পরের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলেছে, ঠিক তেমনই নেতৃত্ব দানের মতো গুণাবলীরও বিকাশ ঘটায়। আমরা যদি পৃথিবী সম্পর্কে নাই জানি, তাহলে নিজের দেশকেই বা এগিয়ে নিয়ে যাব কী করে? সঠিক নেতা বা যোগ্য নেতা হব কী করে? সেই গুণাবলীগুলোর বিকাশ ঘটায়। অর্থাৎ শুধুমাত্র সমাজ সংস্কৃতির জন্য না, নিজেদের ব্যক্তিগত উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান অত্যন্ত জরুরি। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখতে চাই, যেহেতু তোমাদের প্রশ্নটা 6 নম্বরে আসবে, তার জন্য তোমরা প্রথম 9টা পয়েন্ট আর 9th পয়েন্টটাকেও শুধু এইটুকুর মধ্যে, মানে শুধু 9th পয়েন্টের ভূমিকাটুকু এতটা লেখার পর একদম শেষের পয়েন্ট, যে বিশ্ব জনমত গঠন ও ব্যক্তিগত দক্ষতার উন্নয়ন, এই দুটো পয়েন্ট দিয়ে দিলেই হবে। মানে 9-এর বাকিটা বা 10, 11, 12 এই পয়েন্টগুলোকে ডিসকাস না করলেও চলবে। এবার চলে আসছি উপসংহারে। আধুনিক যুগে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের উপযোগিতা অত্যন্ত বিস্তৃত ও বহুমুখী। এই বিষয়টি শুধু তাত্ত্বিক জ্ঞানই প্রদান করে তাই নয়, বরং বাস্তব বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রায়োগিক দক্ষতারও বিকাশ করে। তাই আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের জন্যই দিক নির্দেশক, পথপ্রদর্শক ভূমিকা পালন করে, যা বিশ্বশান্তি ও মানব কল্যাণের ভিত্তি স্থাপন করে। এই হলো আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের উপযোগিতা বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব।
উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং এরকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।